সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হচ্ছে গিয়ে ভালো গানের কথা এবং সুরের সংকট। ভালো সুর, সঙ্গীত, কথা কেন তৈরি হচ্ছে না? তখন আসলে তার যে সৃষ্টি সত্তা সেটাকে হরণ করে ফেলা হয়, চুরি করে ফেলা হয়। গানটা আমাদের সন্তানের মতো, এই যন্ত্রণা আমি যতই বলি না কেন, এই গল্প শেষ হবে না। শিল্পীকে সহযোগিতা করুন, এটা নিয়ে কথা বলুন, রেইজ ইউর ভয়েস। শিল্পীর একটা সত্তা আছে, তার মেধা সত্ত্ব আছে এবং সে টাকা পাবে। সেটার জন্য দায়ী হচ্ছে। আসসালামু আলাইকুম। শেকড়ের সুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া শর্মী। আজকে আমাদের সাথে আছেন একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি একজন লেখক, সুরকার, গীতিকার, গায়ক। এছাড়া তিনি শান্ত মারিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা আজকে তার সম্পর্কে জানবো, তার কর্মজীবন সম্পর্কে জানবো, সেই সাথে আমরা গানও শুনবো। কেমন আছেন ভাইয়া? ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ভাই, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, আপনি প্রথম কবে গান গাইতে শুরু করেন এবং এই গানের পেছনে আপনার আসলে প্রথম মোটোটা কি? গান গাওয়াটা আসলে আজকের ব্যাপার না। আমি খুব কৈশোরকাল থেকেই আসলে গানের প্রতি আমার আগ্রহ ছিল। যদিও এটা বলতে সমস্যা নেই, আমার আসলে প্রথাগত শিক্ষা নেই। আচ্ছা। যা ছিল খুবই প্রাকৃতিক। তো আমি প্রথম গান করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। তো সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় আমি প্রথম আমার একটি গান, ফাগুনের প্রথম সকাল, এই গানটা নিজে আমি লিখি এবং সুর করি এবং নিজে নিজে গাই। আচ্ছা। এটা কোথায় গাবো এটাও খুঁজে পাই না, কারণ সবাই ভাবতো যে এই ছেলে আর কি গান গাবে, আমার সম্পর্কে ধারণা ছিল না। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তো এক ধরনের অবস্ট্যাকল থাকেই। তো কোনো একটা দিন আমি তখন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করতাম। আচ্ছা। রাজনৈতিকভাবে বামদল। তো এখানে একটা প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামে এটা খুব মিরাকেল আসলে। হঠাৎ করে আমাকে বললো, তুই তো ফোক গান টান গাস, ঘুরে ফিরে বেড়াস, বড় ভাইরা বলতেছে তুই একটা গান গা। আচ্ছা। তো আমাকে নিয়ে গেছে। তো আমি একটা ফোক গান গাইছি। গাওয়ার পর সবাই খুব পছন্দ করছে। করার পরে আমি খুব সাহস করে বলে ফেললাম যে আমি নিজের একটা গান গাবো। এখন যেহেতু অন মাইক আছি, একদম ইয়ের মধ্যে, প্রোগ্রামের মাঝে, তো কেউ তো আমাকে না করতে পারছে না। তো আমি তখন ফাগুনের প্রথম সকাল গানটা গাই প্রথম। আচ্ছা। এবং ওই গানটি গাওয়ার পর সবাই এত বেশি উচ্ছ্বসিত ছিল এবং এত গানটা পছন্দ করলো যে সবাই আমাকে এসে হাক করে ফেললো, জড়ায় ধরলো যে এটা হাউ ইট কুড বি পসিবল। যেহেতু গান সম্পর্কে কেউ জানে না, কিন্তু এত সুন্দর একটা গান সে কীভাবে করলো। ওখান থেকে আমার যাত্রা শুরু বেসিক্যালি। আচ্ছা। দিস ইজ দ্য বিহাইন্ড স্টোরি। গানটি লেখার পিছনে কি কোনো গল্প আছে? গল্প একটা ছিল, কারণ আমরা তখন নতুন, একদমই তো তখন খুব কম বয়স, তখন একটা উড়ু উড়ু ভাব থাকে সব কিছু মিলে। তো সেদিন পয়লা ফাগুন ছিল। আচ্ছা। তো পয়লা ফাগুন ছিল, সবাই তো যার যার প্রেমিকা নিয়ে ব্যস্ত। তো তখন আমি ওই পাঞ্জাবি টাঞ্জাবি পরে রিক্সায় একা একা ঘুরতেছি ক্যাম্পাসে। আমাদের ক্যাম্পাস খুব সুন্দর, সবুজ ক্যাম্পাস, ওয়াইড রোড। একা একা ঘুরছি আর কি। তো ঘুরতে ঘুরতে আমার মাথায় এই ধরনের একটা সুরের আইডিয়া আসলো। আচ্ছা। এবং আমি ওখান থেকে রিক্সায় ঘুরতে ঘুরতে আমি বেসিক আইডিয়াটা করে ফেললাম। তারপর আমি হলে চলে গেলাম। আচ্ছা। ওদের রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। ওখানে গিয়ে আমি রুমে বসে বসে সারাদিন বসে বসে এই গানটা আমি ঠিক করলাম, এই গানটা পুরোটা ঠিক করলাম। এবং সন্ধ্যাবেলা আমি রুম থেকে বেরোলাম। আমরা আসলে দুই লাইন যদি শুনতে পারতাম, আমি এই মুহূর্তে খুব ইচ্ছে করছে গানটা শুনতে। এটা আমার জীবনের প্রথম গান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত জনপ্রিয় গান। গানটার নাম ছিল ফাগুন। এই গানটা জি সিরিজ, গীতাঞ্জলি যে রেকর্ডিং কোম্পানি আছে, ওখান থেকে ফুল একটা অডিও অ্যালবাম বের হয়েছিল। ওইটার নাম রেড সিগন্যাল। ওই রেড সিগন্যাল গানে আমার 10টি গান আছে, ওর মধ্যে একটা গান এটা। আচ্ছা। যেটা এখন তো আসলে অডিও অ্যালবাম বাজারে পাওয়া যায় না, আর এখন ডিজিটাল যুগ, প্রচার প্রসার লাগে, সেটাও তো কম, কিন্তু অত্যন্ত পছন্দের গান মানুষের, আমার নিজেরও পছন্দের। 2-1 লাইন শোনাই। ফাগুনের প্রথম সকাল মেঘের ফাঁকে, সোনার রোদে খোলা চিঠি পাঠিয়ে দিলাম তোমার কাছে। সে চিঠি হারিয়ে যাবে কিনা আঁচলের আচমকা বাতাসে, তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি
আকাশের খোলা খামে, তবু সোনা রোদে চিঠি পাঠাবো তোমায় আকাশের খোলা খামে। ফাগুনের প্রথম সকাল মেঘের ফাঁকে, সোনা রোদে খোলা চিঠি পাঠিয়ে দিলাম তোমার কাছে, সে চিঠি হারিয়ে যাবে কিনা আঁচলের আচমকা বাতাসে। তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশের খোলা খামে, তবু সোনা রোদে চিঠি পাঠাবো তোমায় আকাশের খোলা খামে। ফাগুনের প্রথম সবুজ পাঠিয়ে দিলাম তোমার শাড়ির গায়ে, পদ্মের সিঁদুর রাঙা রাঙিয়ে দিলাম তোমার কোমল পায়ে। ফাগুনের প্রথম সবুজ পাঠিয়ে দিলাম তোমার শাড়ির গায়ে, পদ্মের সিঁদুর রাঙা রাঙিয়ে দিলাম তোমার কোমল পায়ে। সেই লাল সবুজের মায়া মুছে যাবে কিনা শরীরের প্রচণ্ড দহনে, তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশের খোলা খামে, তবু সোনা রোদে চিঠি পাঠাবো তোমায় আকাশের খোলা খামে, তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশের খোলা খামে। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ভাইয়া, আপনার কাছে আমি জি সিরিজের প্রসঙ্গ যখন আসলোই, আমি আপনার কাছে সরাসরি ওখানটাই চলে যাব যে বাংলাদেশের বর্তমান সঙ্গীত জগৎকে আপনি আসলে কিভাবে দেখেন? বাংলাদেশের সঙ্গীত জগৎ এবং জি সিরিজ দুইটা আসলে দুইটা ভিন্ন প্রসঙ্গ আসলে। একটা হচ্ছে গিয়ে ব্যবসা ভিত্তিক, আর একটা বিষয় হচ্ছে মেধার ব্যাপার। তো যদি সঙ্গীতের ব্যাপারে বলতে চাই, এখন সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হচ্ছে গিয়ে ভালো গানের কথা এবং সুরের সংকট। আর দ্বিতীয় কথা, ভালো সুর এবং সঙ্গীত এবং কথা কেন তৈরি হচ্ছে না, সেটার জন্য দায়ী হচ্ছে রেকর্ডিং কোম্পানিগুলি। কারণ বাংলাদেশে একজন শিল্পী আসলে গান করে পরিশ্রম করে নিজেকে পুড়িয়ে ফেলতে হয়, পুড়িয়ে ফেলে শিল্প সৃষ্টি করতে হয়। একদমই। তো এত দীর্ঘ পরিক্রম অতিক্রম করে যখন সে নতুন এবং নবীন, তখন আসলে তার যে সৃষ্টি সত্তা সেটাকে হরণ করে ফেলা হয়, চুরি করে ফেলা হয়। যার কারণে হয় কি, পরবর্তীকালে এই স্রষ্টাগুলি আর মার্কেটে টিকে থাকতে পারে না। তাদের জীবন জীবিকার জন্য তাদেরকে ভিন্ন পথে এবং ভিন্ন পেশায় বেছে নিতে হয়। সেক্ষেত্রে আমরা আসলে ভালো গীতিকার, সুরকার এবং নতুন সৃষ্টিশীল মানুষকে আমরা হারিয়ে ফেলছি। কারণ ওরা নিজেরা সার্ভাইভ করতে পারছে না। কেউ গান লেখে, ঘুরে বেড়ায় পাঞ্জাবি পরে। আমি একসময় এরকম ঘুরে বেড়াতাম, তখন বলতো যে ভ্যাগাবন্ড, কি করে না করে গান বাজনা হাবি যাবে, এগুলো দিয়ে কী হবে জীবনে। অথচ এই শিল্পীগুলি যদি প্রথম থেকে তার মিনিমাম যে যোগ্য পাওনাটা, এই পাওনাটা যদি পেত, এই যে বাংলাদেশে রেকর্ডিং কোম্পানিগুলি ব্যবসা করছে, আবার মোবাইল অপারেটর কোম্পানি, ডিজিটাল মিডিয়া এখন ব্যবসা করছে, কিন্তু এখানে কোনো লভ্যাংশ কিন্তু কোনো শিল্পী পাচ্ছে না। এই যে আপনি বললেন যে মানে কোনো লভ্যাংশ পাচ্ছে না বা কিছু, এখানে কপিরাইট কোনো আইন আছে কিনা? আইন থাকলেও সেটা আসলে কেমন, আমার দর্শকদের যদি একটু বলতেন। বাংলাদেশে কপিরাইট আইন আসলে 2006 সালে প্রথম হয়, 2007 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়, এবং এটা শেষ 2025 সালে আবার এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। আচ্ছা। আইন কিন্তু বর্তমান, কিন্তু এটা সুফল কিন্তু কেউ পাচ্ছে না। একজন গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী সবারই তার সৃষ্টিশীল বিষয়ের উপরে, তার কর্মের উপরে সত্য আছে, মানে সে লভ্যাংশ পাবে। সেক্ষেত্রে আইন অনুযায়ী গীতিকার এবং সুরকারের কপিরাইট থাকে লাইফ প্লাস 60, মানে তার জীবৎকাল এবং মৃত্যুর পরে 60 বছর। তার ওয়ারিশ, তার ছেলে, নাতি নাতনিন 60 বছর পর্যন্ত যদি কেউ থেকে থাকে, তাহলে সে ওই শিল্পীর যে রয়্যালিটি এটা ক্লেম করতে পারবে।
আচ্ছা। এটা হচ্ছে আইন। হুম হুম। আর যে ভয়েস আর্টিস্টে 30 বছর পরে আর তো কোনো রাইটস থাকবে না। জীবিত থাকাকালীন? জীবিত থাকা 30 বছর, হুম হুম। মৃত্যুর পরে না, জীবিত থাকা অবস্থায় 30 ইয়ার্স পরে তারা কোনো রাইটস থাকবে না, এটা আইন। কিন্তু সমস্যা যেটা হয় বেসিক্যালি এই গীতিকার এবং সুরকার যারা বেসিক্যালি গানের মূল কারিগর, হুম হুম। তাদেরকে কখনো সামনে আনা হয় না। আচ্ছা। তারা সবসময় নিবৃত্তেই থাকে হুম হুম। এবং তারা শেষ বয়সে চিকিৎসার জন্য হাত পাততে হয়, অথচ এরাই গানের মালিক, মূল মালিক। একদম। এই বিষয়টা সম্পর্কে অজ্ঞতা আছে আর্টিস্টদের মধ্যে, মানুষের মধ্যে। হ্যাঁ, আমার মনে হয় দর্শকদের মধ্যেও অজ্ঞতা আছে এক। নাম্বার 2, যারা সুবিধাভোগী, হুম হুম। যারা ব্যবসা করছে, যারা এই রেকর্ডিং কোম্পানি বা মোবাইল অপারেটিং কোম্পানি, অপারেটর যেসব কোম্পানি আছে যারা, এরা এটাকে লাইমলাইটে নিয়ে আসে না। নিয়ে আসলে তো তারা ক্লেম করবে। হুম হুম। এবং সবচেয়ে বাজে যে কাজটা হয়, এই সৃষ্টিশীল মানুষের এই গীতি কবিতা এগুলি তারা খুব সুকৌশলে চুরি করে ফেলে। আচ্ছা। চুরি করে ফেলে কিভাবে? ধরা যাক একজন আর্টিস্ট নতুন গেল, গান খুব ভালো সব কিছু দেখার পরে বেসিক্যালি যে গায়, হুম হুম। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যারা গান গায় যারা, হুম হুম। তাদের নিজস্ব স্টুডিও থাকে, নিজস্ব স্টুডিও, রেকর্ডিং স্টুডিও। হুম হুম। ওখানে গিয়ে নতুন লোক বুঝবে না, তাদের কাছে এই জিনিসগুলো নিয়ে নিজে গাবে। গাওয়ার পরে রেকর্ডিং কোম্পানির সঙ্গে যখন ডিল করে, তখন করে কেরা আগে থেকেই এই নবীন শিল্পীটার কাছ থেকে একটা সিগনেচার নিয়ে নেয়। সে জানেও না কেন সিগনেচার করলো, কোথায় সিগনেচার করলো। আচ্ছা। এই সিগনেচারে বলে রেকর্ডিং কোম্পানিগুলি এই রাইটসটা পুরোটা নিয়ে নেয়। হুম হুম। অথচ যে গানটা গাইলো সে কিন্তু গানের মালিক না, কিন্তু তার কাছ থেকে সিগনেচারটা আগে নিয়ে নিল। এটা কি কোনো ব্ল্যাঙ্ক কোনো পেজে সিগনেচার? ব্ল্যাঙ্ক পেজে নেয়। অনেকে আছে যে একদমই নতুন ভাবে যে আমার একটা গান যাচ্ছে, খুশিতে করে দেয়, হুম হুম। কিন্তু ওর ভেতরে কি লেখা আছে হয়তো সে জানেও না। হুম হুম। বা ধরো যে লামসাম একটা টাকা দিয়ে দিল, ও ভাবলো যে কিছু টাকা পাইলাম, হুম। কিন্তু এটা পরবর্তীকালে এই জিনিসটা নিয়েই তারা মোবাইল অপারেটর কোম্পানি এবং অন্য ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলি আছে এখন ইউটিউবে, হুম হুম। অ্যাপল মিউজিক, ফক্স মিউজিক, বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে। আচ্ছা। কিন্তু পরবর্তী সময় যখন সে বুঝতে পারে যে আমার গান কেন বিক্রি করতেছে, তখন তারা করে ওই কাগজটা শো করে। যদিও আইন অনুযায়ী এটা বৈধ না, কারণ একজন সৃষ্টিশীল মানুষ যখন সে বলবে যে আমি আর তোমাকে দিব না, তুমি আমাকে যথেষ্ট আমি সুবিধা পাচ্ছি না, বা তুমি যথেষ্ট প্রচার করতেছো না, সেক্ষেত্রে আমি আজ থেকে দেওয়া বন্ধ করলাম, এটা সে চাইলে বলতে পারে, বলে এটা বাতিল করতে পারে এই কপিরাইট। কিন্তু এরা এতটাই প্রভাবশালী এবং এত চতুর, এরা বাংলাদেশ কপিরাইট অফিস থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব জায়গায় এরা এত প্রভাব বিস্তার করে যে এরা এই শিল্পীটাকে কোনো জায়গায় মুভ করতে দেয় না। সে সারাদিন মুভ করবে আর দৌড়াবে, কিন্তু বছরের পর বছর এটা কোনো সুরাহা হবে না। আমি একটা গানের কপিরাইট নিতে আমার 2 বছর সময় লেগেছে, 2 বছর। এটা খুব দুঃখজনক। আমি অ্যাপ্লাই করার পরে আমার সকল এভিডেন্স আছে, অ্যালবাম আছে, সব কিছু আছে। ছেঁড়া পালে লাগু খাওয়া খুব বিখ্যাত গান, তারপরে পোড়াবাসী কে বাজায়, মন যে মানে না, এগুলো আমার লেখা গান। তারপরে আমার নিজের গানের যে অ্যালবাম যেটা রেড সিগন্যাল, এগুলি গান তো আমার নিজের লেখা শুরু করে এবং কণ্ঠ দেওয়া। আমি এটা কপিরাইট করতে গেছি, অ্যালবাম আছে যে এটা আমার, এবং এই কোম্পানিগুলির সঙ্গে আমার কোনো চুক্তিও ছিল না। তারপরে আমার 2 বছর, কারণ ওই যখন এই হিয়ারিংয়ের জন্য ডাকে ওই রেকর্ডিং কোম্পানি এরা আসে না, এরা ডিলে করে, টাকা পয়সা খাওয়ায়, বারবার চিঠি পাঠায়, এগুলি করে করে এই প্রক্রিয়া করতে করতে 2 বছর সময় চলে গেছে আমার। আচ্ছা। হ্যাঁ, এবং এখন আমি বালামের যে একদম সেরা অ্যালবাম ছিল যেটা ওই যে এক মুঠো রোদ্দুর, লুকোচুরি, এই অ্যালবামের সব গানগুলি কিন্তু আমার লেখা, কিন্তু আজ পর্যন্ত আমি এই গানে কপিরাইট নিতে পারি না। আমি অ্যাপ্লাই করে রাখছি, কিন্তু এটা হচ্ছে না। ওই সিআইডিতে পাঠাই, কোথায় পাঠাই, কারণ তারা ফেক কাগজ দিয়ে তারা বাংলাদেশ কপিরাইট অফিস থেকে কমার্শিয়াল কপিরাইট নিয়ে নিয়েছে, আমি জানিও না, ইভেন আই ডোন্ট নো। যাওয়ার পরে খোঁজ নেওয়ার পর দেখা গেল যে তারা ফেক চুক্তি মুক্তি সব কোথায় থেকে সিগনেচার পাইছে, আমার কিভাবে করে তারা এটা নিয়ে গেছে। এখন আমি যখন নিতে গেছি আমি বলতেছি এটা আমার, এটা অ্যালবামের মধ্যে আমার ছবি আছে, গানের কথা আছে, সবই আছে, তো এটা আমার। আমি কপিরাইট নিতে গেলাম যখন, তখন বালাম সহ অন্য অন্য পার্টিকে ডাকা হলো, তারাও বললো যে হ্যাঁ এই গান ওনার লেখা, স্বীকার করলো। কিন্তু তারপরেও তারা করলো কি, ওই তখন তো আওয়ামী লীগের সময় ছিল, এই জি সিরিজের মালিক খালেদ সাহেব
বা অন্যান্য লোকজন বালাম, এদের সঙ্গে আওয়ামী লীগের যে তাপস গান বাংলার, এদের জি। সঙ্গে এক ধরনের খুব ভালো যোগাযোগ ছিল আর কি, যেভাবেই হোক না কেন আনট্রাইবেল। তারা ইনফ্লুয়েন্স করে এটাকে আটকায় রাখলো, পরে এটা সিআইডিতে দিল। আমি সিগনেচার করেই নাই, ওই সিগনেচারটা ভেরিফিকেশনের জন্য পাঠানো হলো। পাঠানোর পরে এই ভেরিফিকেশন আসলো, তারা নাকি কোনো ডকুমেন্টে খুঁজে পায় না, অথচ আমি যথেষ্ট ডকুমেন্ট আমার যা যা চাওয়া হলো আমার কাছে ছিল, সব তাদেরকে দেওয়া হলো সিগনেচার ডকুমেন্টস। এখন এই ডকুমেন্টসও তারা ফেরত দিতে পারে না, কিন্তু এরা যেটা বাতিল করে দিচ্ছে এটা আমাকে ইভেন জানায়ও নাই, এটা আমি পরে জানতে পারছি। তার মানে এটা ঝুলে গেল। ঝুলে গেলে এখন আমার পরবর্তী আইনি পদক্ষেপে যেতে হবে, কাজে এটা লিঙ্গার হয়ে গেল। এই যে দীর্ঘসূত্রিতা, আমি সচ্ছল মানুষ, আমার গান আমি ভালোবেসে করি, কিন্তু এটা দিয়ে আমি খাই না, রুটি রুজি এটা আমার না, আমার নিজস্ব কাজ আছে। ফলে হয় কি, এটা নিয়ে আমি মুভ করতে পারতেছি, এটা আবার একটা নৈতিক ফাইট, ইথিক্যাল ফাইট আমি শেষ পর্যন্ত করব। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে একটা নতুন একজন আর্টিস্ট কি এই লোড নিতে পারবে? এই দৌড়াদৌড়ি, এই চাপ, এই পুলিশের ফোন, এই ফোন, ওই ফোন, এগুলো নিতে পারবে না। সে আস্তে করে করে চুপ মেরে যাবে। এই সুযোগটা নিয়ে এই রেকর্ডিং কোম্পানি এবং এই মোবাইল অপারেটর কোম্পানিগুলি হাজার হাজার কোটি টাকা ব্যবসা করতেছে, অথচ এই আর্টিস্টগুলি কোনো টাকা পয়সা পাচ্ছে না। তাহলে আপনি বলেন যে ভালো শিল্পী কিভাবে তৈরি হবে? এটা একটা বড় গানের তো একটা বড় সংকট। আমি যদি সার্ভাইভ করতে না পারি, আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি ফুল কনসেন্ট্রেট 100%, আমি গানের মধ্যে নিজেকে নিবদ্ধ করতে পারবো না, এটা সম্ভব না। আর সৃষ্টিশীল জগতের জন্য সবসময় খুব মাইন্ডফুল একটা সময় লাগে, 100% কনসেন্ট্রেশন লাগে, এবং ওইটাতে ডেভোটেড থাকতে হয়। একদম। মানে যে গান করবে, যে সৃষ্টিশীল বিষয়ে থাকবে, যে উনি আসলে অন্য কিছু করতে পারবে না, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু খুবই দুঃখজনক যে এটা হচ্ছে না। তো আমি চেষ্টা করে যাচ্ছি, অ্যাটলিস্ট আমার জিনিসগুলো হলেও আমি লড়ে যাব, যতদিন পারবো আমি শেষ পর্যন্ত দেখব। এবং আমি একটা উদাহরণ প্রতিষ্ঠা করতে চাই যে না, এটা আর্টিস্টের রাইটস আছে, এটা নিতে হবে, এটা আমার একটা মোটো। ভাইয়া, আমরা অনেক ভারী কথা শুনলাম, এই বিষয়ে আরো শুনবো সামনে। আমি এই মুহূর্তে জানতে চাবো যে হচ্ছে আপনার এই মুহূর্তে আসলে গান নিয়ে পরিকল্পনা কি, বা আপনি এই সৃষ্টিশীল কাজগুলোর সাথে এখনো আছেন কিনা? দেখুন, আমি হচ্ছে গিয়ে এটা বলা কিভাবে হয়, এটা আসলে অহম্বোধ হয় কিনা, আমি খুব নিরহংকার মানুষ, আমি জাত শিল্পী মানুষ, আমি গান কখনো ছাড়তে পারবো না। গান আমার সঙ্গে মিশেই আছে, এবং আমি নিজে এখনো গান করি, কিন্তু পরিস্থিতি কারণে আসলে আমি হয়তোবা লাইমলাইটে আসেনি। কেন আসেনি? অভিমানের কারণে। আর আমি আসলে চাটুকারিতা বা মিডিয়াবাজি পছন্দ করি না, যার কারণে আমার প্রচার এবং প্রসার নাই। কিন্তু আমি এখনও গান করি আগের মতোই, নতুন নতুন গান করি এবং নিজের জন্য কাজ করি। আর এখন তো আর আসলে রেকর্ডিং কোম্পানি বা অ্যালবামের ব্যবসা তো এখন নাই, এখন সব কিছু ডিজিটালাইজ হয়ে গেছে। এখন ইউটিউব চ্যানেলস, বিভিন্ন জায়গায় গানগুলি এখন আপলোড করতেছে, বিক্রি করতেছে, এবং সময় এবং যুগের কারণে বেসিক্যালি ব্যবসার ধরনটা পাল্টে গেছে। সেক্ষেত্রে আমাকে ওর সঙ্গে কোপ আপ করতে হবে। তো এটা চেষ্টা করছি আর কি। আমি তো ওই ধরনের মানুষ না, কিন্তু চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, মানে বর্তমান যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর সাথে আসলে একটু ইনক্লুড হওয়ার চেষ্টা করছি আর কি। শুভকামনা ভাইয়া আপনার জন্য। ভাইয়া, আপনি এখন তো আপনি বলছিলেন নিজে নিজে গান করছেন, রিসেন্ট কি গানগুলো করছেন? এটা আসলে কি, নিজের জন্য যেসব গান করছি আসলে এটা তো মিডিয়া তো এটা ছড়িয়ে যাবে তো। আচ্ছা, তো নতুন গানগুলি আসলে এখন যদি আমি ফ্ল্যাশ করি, এর পরের দিন দেখবেন যে কেউ চুরি করে এটা গেয়ে দিয়ে দিছে, আমার কপিরাইট এখনো করা নাই। আচ্ছা, ফলে এটা আমার জন্য খুব আত্মঘাতী হবে এখন এই মুহূর্তে। আচ্ছা, কারণ এখন আসলে শিল্পীর চাইতে ভাইরাস প্রবণতা বেশি, সবাই ভাইরাল হতে চায়, এবং চৌর্যবৃত্তি বেড়ে গেছে, চুরি করা, এবং খুব নির্লজ্জ এবং বেহায়া। এর আরেকজনের গান গাচ্ছে নিজের মনে করে, এবং তারা ভাইরাল হয়ে তারা নিজেরা নিজেদেরকে বাহাবা দিচ্ছে। এটা খুবই লজ্জার এবং শরমের, খুবই শেম। সেটাই ভাইয়া, এটা লজ্জা এবং শরমের, কিন্তু আসলে এই জিনিসটাই বোধহয় চলে যাচ্ছে মানুষের মধ্যে থেকে। এটা তো হওয়া উচিত না, ইট শুড নট বি। কিন্তু একটা গান আপনার না, এটা আপনার সৃষ্টি না, আপনি এটা গেয়ে ভাইরাল করে দিয়ে আপনি নিজে বাহাবা দিচ্ছেন, এর চেয়ে শরমের আর কি হতে পারে? এটা তো আপনার সন্তান না। ভাই, আপনি যেটা বলছিলেন সেখান থেকে আমি বলি, আপনার সাথে কি এমন কিছু হচ্ছে? রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আসলে, বেসিক্যালি। কারণ আমার 2006 সালে প্রেম শিকারী নামে একটা অ্যালবাম বের হয়েছিল, এবং খুবই বিখ্যাত, সিরিজ থেকে। তো এই প্রেম শিকারী অ্যালবামে আমি 3টা গান করি,
মন মাঝি খবরদার, ভালো ভালো লাগে না, আর একটা সাঁওতালি গান করি আমি, বুড়োরে ভরিয়া করি। ইদানিং দেখতে পাচ্ছি যে এই মন মাঝি গানটা, এটা যেহেতু একটা পাবনা অঞ্চলের একজন বিখ্যাত সাধক মুমতাজ ফকিরের গান, তো এটা আমি সংগ্রহ করেছিলাম কোনোভাবে। আর খুব স্বাভাবিকভাবেই বাউল শিল্পীরা যারা গান করে, তিনি যেহেতু অনেক আগে গত হয়ে গেছেন, সেহেতু ওনার সুরটা তার অবিকৃত নাই। তো আমি আমার মতো করে আমার ধাঁচে আমি এটা প্রথম গাই বাংলাদেশে, প্রেম শিখে আমরা, এটা জনপ্রিয় গান। তো পরবর্তী সময়ে আমি দেখলাম যে এটা অনেকেই গাচ্ছে, এবং যেহেতু আমি প্রথম গাইলাম এবং এটা জনপ্রিয়, সেহেতু এই সুরটাই ফলো করা উচিত ছিল। এটা তারা করছে না এবং তারা তাদের মতো করে গাচ্ছে, ভালো, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমার ভয়েস, যেটা আমি গেয়েছি, যেটা সেই জিনিসটা সরাসরি ইউটিউবে আপলোড করে তারা লাইব্রেরিতে দিয়ে তারা ব্যবসা করছে, অথচ আমি এটা বন্ধ করতে পারছি না, কারণ এটাকে আমাকে আবার লিগ্যাল প্রসিডিংসে যেতে হবে, আদারওয়াইজ আমি বন্ধ করতে পারবো না। খুবই লজ্জাজনক ব্যাপার আসলে, ভেরি স্যাড। হ্যাঁ, তো যেহেতু এই বিশেষ কারণে আমি তোমাকে গান শোনাতে পারছি না, নতুন গান, তো আমি মন মাঝি গানটা নিজের মতো করে গাই। এটা গাবো, এটা গাওয়ার পরে আমার নিজের অ্যালবামের যে রেড সিগন্যাল গানটা, অ্যালবামটা যে আছে, ওখান থেকে আমি একটি গান করবো পরে। যদিও এই ফাগুনের প্রথম সকাল গানটা ওই অ্যালবামে আছে কিন্তু, ঠিক আছে। তো ওই সময়টা যখন অ্যালবামটা বের হয়েছিল, তখন এটা আমি লোকমুখে শুনে গানটা আমি রপ্ত করি, যার কারণে ওই সময় আমার অ্যালবামের মধ্যে মুমতাজ ফকিরের নামটা আমি দিতে পারিনি। তো আজকে মিডিয়াতে আমি সরাসরি বললাম আর কি, যে এই মন মাঝি খবরদার গানটি বেসিক্যালি গীতিকার এবং সুরকার পাবনা অঞ্চলের একজন সাধক মুমতাজ ফকিরের। আমি ওনার গানটা গেয়েছিলাম আর কি প্রথম বাংলাদেশে কমার্শিয়ালি আর কি। এই গানটা গাচ্ছি। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। সাড়ে 3 হাত নৌকারে খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সাড়ে 3 হাতে নৌকারে খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমারও মন মাঝি রে হাড় হইল গুড়ারে, মন মাঝি খবরদার। ভাই, আপনি কোন ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি নিজের গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর লেখার ক্ষেত্রেও সেক্ষেত্রে আপনি কোনগুলো মাথায় রাখেন? আপনার কি আধুনিক বা লোকজ? আসলে আধুনিক লোকজ তো বুঝি না, আসলে আমি আমার মতো গান করি, নিজের গান করি। আসলে আমি নিজের গান লিখে সুর করে আমি নিজে গাই। তো এটা বলতে পারো এটা জাহিদ পিন্টুর সং, এটা জাহিদ পিন্টুর গান, আমি এটা এস্টাবলিশ করতে চাই। আচ্ছা, তো এই জন্য আমি এই যে বললাম যে রেড সিগন্যাল একটা অ্যালবাম বের করেছিলাম, যে রেড সিগন্যাল অ্যালবামের একটি গান ছিল শঙ্খচিল, আমার খুব প্রিয় গান একটা, মানে ফাগুনের প্রথম সকাল তো জীবনের প্রথম গান। তো শঙ্খচিল গানটা আমি আসলে অ্যালবামটা বের হওয়ার পর শেষ গানটা লিখি, এটা একটা যন্ত্রণা থেকে লেখা। আমরা শঙ্খচিল নিয়েও কথা বলবো এবং আমার শোনারও ইচ্ছা আছে শঙ্খচিল গানটা। ভাইয়া, আমি এই মুহূর্তে আপনি আপনার বর্তমান শিল্পীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আপনি কি বলবেন? বর্তমান শিল্পীদের সম্পর্কে আমি একটা কথা বলবো শুধু, ট্রাই টু বি অনেস্ট উইথ ইয়োরসেলফ। নিজের সঙ্গে সৎ হন, এছাড়া আর কোনো পরামর্শ নাই।
আসলে আসলে অসৎ হওয়াটাই যেন এখন একটা ট্রেন্ড হয়ে কারণ গেছে। আমি যদি আমার নিজের সোলের কাছে যদি সৎ না থাকি, সত্য না থাকি, হুম হুম তাহলে আমি গান করি, ভাইরাল হই, ভাইরাস হই, যাই হোক না কেন, এগুলি কিছু যায় আসে না, হুম হুম। নাথিং এলস। আজকে আমার একটা গান গেয়ে দিল, ভুল সুরে গাইলো, ভাইরাল হলো, কি হলো? আমি তো সৃষ্টির সাগর, আমি আরো 5টা গান তৈরি করতে পারবো, হুম, ও পারবে না, কারণ ওর সোলটা নষ্ট হয়ে গেছে। আজ সোলটা পিউরিফিকেশন আগে, একদমই না হলে ভালো কিছু আসবে না। ভাইয়া আপনার লেখার ক্ষেত্রে, আপনার গাওয়ার ক্ষেত্রে, আপনার ইউনিভার্সিটি বা কোনো স্পেসিফিক মানুষ আপনাকে কিভাবে প্রভাবিত করেছে? প্রভাবিত করার বিষয়ে গল্পটা অনেক বড় আসলে। হুম হুম এটা হচ্ছে গিয়ে, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে, এবং আমার শিক্ষক ছিলেন অধ্যাপক সেলিম আলদিন, হুম হুম। বিশ্বের অনেক বড় নাট্যকার সে, এবং লেখক মানুষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের প্রতিষ্ঠাতা সম্ভবত। প্রতিষ্ঠাতা ছিলেন, এবং উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। হুম হুম এবং আমি যে ডক্টরেট ডিগ্রি শেষ করেছি, সেলিম আলদিনের সৃষ্টিশীল কর্ম সকল নাটকের উপরে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে আমি প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করেছি তার শিল্পকর্মের উপরে। আচ্ছা। তো যেহেতু আমার উনি সরাসরি শিক্ষক ছিলেন, আমাদের সঙ্গে ইন্টারাকশন খুব ভালো ছিল, হুম মানে হুম খুব কাছাকাছি থাকতাম। তো ওই সময় স্যার আমাকে মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে আমাকে কিছু শেখাতেন, হুম হুম। যেগুলি আমার জীবনে কাজে লেগেছে। কারণ প্রত্যেকটা শব্দের একটা ইমেজারি থাকে, শব্দের একটা ইমেজ, একটা কথা বললে পরে ওইটা একটা ভিজুয়ালাইজেশন থাকে, চিত্রায়ন থাকে, অবশ্যই। শব্দের মধ্যে চিত্রায়ন থেকে যায়। এই জিনিসটা উনি আমাকে শিখিয়েছিলেন। এটা হচ্ছে লেখার মূল মন্ত্র, হুম হুম ঠিক আছে? এবং উনি অত্যন্ত সৃষ্টিশীল মানুষ ছিলেন, এবং বলতেন সৃষ্টিশীল জিনিস হচ্ছে এমন একটা জিনিস, বিষয় যেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে একই জিনিস প্রচুর আছে, প্রচুর, কিন্তু এটা ডুবুরির কাজ, অনেক মুক্তা সাগরের নিচে রয়ে গেছে, কিন্তু একজন শিল্পীর কাজ এক ডাইভ দিয়ে ভালো মুক্তাটা তুলে আনা। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ ক্রিয়েটিভিটি। একদমই তাই। ভাইয়া ওই সময় আপনার ইউনিভার্সিটির কোনো মজার মুহূর্ত, আপনি সম্ভবত মাছ ধরতে খুব পছন্দ করতেন, আপনি পুরো ইউনিভার্সিটি খুব ঘুরতেন, আপনার মজার কোনো স্মৃতি যদি আমাদের সাথে share হ্যাঁ, করতেন। এটা আছে, আর স্যারের সঙ্গে আছে আমার স্মৃতি। এটা হচ্ছে সেলিম স্যার মাছ খেতে খুব পছন্দ করতেন, আচ্ছা। প্রচন্ড পছন্দ করতেন, গাড়ি নিয়ে বহুদূর চলে যেতেন মাছ কিনতে। তো আমার একটা সমস্যা ছিল হচ্ছে, আমাকে ধরা যেত না, কারণ হচ্ছে গিয়ে আমাকে স্যার বলতো যে তুই আসিস, আমি স্কিপ করতাম, মানে আমাকে ধরা খুব মুশকিল, আমি ঘুরে বেড়াতে পছন্দ করতাম। তো এরকমও দিন গেছে যে দিনের পর দিন খালি মাছই ধরতেছে, কি ক্লাস নাই, পরীক্ষা নাই, কিছু নাই। আমার সহপাঠীরা মাঝে মধ্যে পুকুরের ওই পার থেকে চিৎকার করে বলতে, এই কালকে পরীক্ষা আছে, তুই কি করস, মাছ ধরতেছিস এখনো, বসে বসে পড়াশোনা নাই, কিছু নাই। কিন্তু ওইসব আমার খেয়াল নাই, আচ্ছা। পরীক্ষা আমি ঠিকই দিব, হুম হুম ভালো মার্কসও পাবো, কিন্তু আমি এরকমই ছিলাম। তো এরকম মাছ ধরতাম। তো আমার সাঙ্গপাঙ্গ ছিল, তো আমার এক ছোট ভাই ছিল অসীম কুমার নট্ট। তো নট্ট খুব ভালো ভালো মিউজিশিয়ান, সে ক্লাসিক্যাল তবলা বাজায়, তো খুব ভালো ছেলে। তো এগুলি আমার ফ্যান ছিল অনেক, আরও এরকম হলের ফ্যান। এরা হচ্ছে গিয়ে আমার আশেপাশে বসে থাকতো, মাছ ধরতাম। তো একদিন যেটা হয়েছে যে সন্ধ্যাবেলা আমি একটা বড় একটা মাছ ধরে ফেলছি, এই 4 কেজি 4.5 কেজি হবে, কি মাছ ছিল ওটা? কার্ভ, বড় কার্ভ। তো এটা ধরে সবাই করছে কি, ওই আমার পেছনে বসে থেকে, স্টুডেন্ট লাইফে তো সবাই একটু চা সিগারেট খায়, এলে খাওয়া দাওয়া শেষ, সবাই আস্তে আস্তে চলে গেছে, যে আজকে মনে হয় হবে না, চলে যাইগা। তা আমি একা বসেছিলাম পুকুর পাড়ে, সূর্য ডুবে অন্ধকার নেমে আসছে, অল্প অল্প আলো। তো এই অল্প আলোতে আমি দেখলাম যে এই টোমটা এটা ওঠানামা করতেছে। লাকিলি আমি টান দেওয়ার পর লেগে গেছে, এটাকে একা একা টেনে তুলছি। 4 কেজি মাছ খুব কঠিন তোলা, ধৈর্যের ব্যাপার। তো এটা তোলার পরে, তো আমাদের ওই, আমি তো আলবেরিয়া হলের স্টুডেন্ট ছিলাম, তো এখানে গিয়ে আমাদের এই ক্যান্টিন বয়টা এরা গেলেই, পিন্টু দা কিনে আসছো দেখি, দাদা তাহলে একটা দিয়ে দাও, আর 40টা টাকা দাও। 40 টাকা হচ্ছে পেঁয়াজ কেনার টাকা ওই সময়, মানে তারা ভুনা করে দিবে, আমরা খাবো। তাই বললাম যে তুই আমাদের সঙ্গে খাবি, ওদেরকে আমরা খাওয়াইতাম। তোরা দিয়ে দিছে মাছ, এতে হাত মুখ দিয়ে গোসল করে বাইরে চলে গেছে। এখন রাত্রেবেলা 10টার পরে ক্যান্টিন বন্ধ হয়ে যায়,
তো ক্যান্টিনটা আবার আমার জন্য খোলা, কারণ আমার বন্ধু বান্ধব আসবে, ছোট ভাই টোটো ভাই, পিন্টুদা মাছ ধরছে, একটা বিশাল ব্যাপার। তো এখানে বড় বলের মধ্যে মাছ টাছ রান্না করে রাখছে, সব গরম ভাতটা দিয়ে রাখছে ক্যান্টিনের মধ্যে। ডাইনিং বন্ধ হয়ে গেছে তখন। হঠাৎ করে আমাকে দারোয়ান এসে বলতেছে, দাদা স্যার আসছে। স্যার আসছেন মানে? কোন স্যার? সেলিম স্যার। আমি তো এখন কি করবো বুঝতে পারতেছি না। আমরা তখন স্টুডেন্ট লাইফ, 3 কোয়ার্টার পড়াই, সেই পড়াই, এই অবস্থা। কোথায়? বলে যে ওই যে একটা বকুল গাছ আছে আমাদের হলের সামনে, বকুলতলায়, ওখানে স্যার দাঁড়া দাঁড়া সিগারেট খাই। আমি এখন কি করবো? এখন স্যার আসছেন এখন, আর একটু দূরে দূরে থাকলেও স্যারকে আমি ভীষণ পছন্দ করতাম। আমি ওইভাবেই চলে গেলাম, গিয়ে সালাম দিলাম। তো সেলিম স্যার সিগারেট খাচ্ছিলেন, হঠাৎ করে বললো, মাছটা কত বড়? আমি বললাম, স্যার 4.5 কেজি। কয়, আমি তো এটা খবর পেলাম যে তুই বড় মাছ আটকাইছিস। এই জুনিয়র স্টুডেন্ট দেখছে, গিয়ে স্যারকে বলছে, স্যার মিন্টু দা আজকে বিশাল বড় মাছ ধরছে। তো বলে যে কোথায়? আমি বললাম, স্যার ক্যান্টিনে। তো বলে চল। আমি বললাম, স্যার আপনি একটু দাঁড়ান, আমি যাবো আর আসবো। আমি খালি ওই ক্যান্টিনের ম্যানেজারকে বললাম, সেলিম স্যার আসছে। মানে ছেলেপেলে তো সিগারেট টিগারেট খাই, দিকে ওদিকে ঘোরাফেরা করে, সব বলছে সেলিম স্যার আসছে, একটু কাম অ্যান্ড কোয়াইট। সবাই চুপচাপ সরে গেছে। স্যারকে নিয়ে আমি গেলাম। যাওয়ার পরে বসার পরে বিশাল বড় বোলের মধ্যে বসে, স্যারের সামনে দাও, ওইটা দিল। আমরা সবাই বসে আছি, স্যারকে একটু ভাত দিছে, খাবার দিছে। তো স্যার যেটা করলেন, বেসিক্যালি আঙ্গুলটা দিয়ে বড় পেটিটা তুলে বললেন, এই বড় পেটিটা আমি খাই, আমি তো তোর স্যার, বলে প্লেটে নিয়ে নিল। আমাকে, স্যার আপনি সব খান, কোনো সমস্যা নেই। এবং সে বসে এত ভালো লাগছে স্যার, সে ওখানে বসে 2 পিস মাছ খেয়ে ফেলছে বড়। খেয়ে এটা বলছে, আর একটা খান স্যার। বল, না রে খাবো না, আমার বয়স হয়েছে না, এখন এত খাওয়া যাবে না। বললাম যে চা নিয়ে আয়। খুব দুধের স্বরে চা খেতে পছন্দ করতেন স্যার। চা খেলেন, ওইখানে তারা একটা সিগারেট নিয়ে ভেঙে ফেলে দিল। সিগারেট কম খাচ্ছি বুঝছিস, অর্ধেক সিগারেট খাইলো আর কি। এটা এমনি আর কি, পুরা গেলে শরীর ক্ষতি হবে, অর্ধেক চিড়ে ফেলে দিয়ে অর্ধেক হবে। খেয়ে স্যার চলে গেল। তো বললো, বেটা খুব ভালো হয়েছে, হ্যাঁ তুই যদি আর কখনো মাছ ধরিস আমাকে খবর পাঠাবি। তো আর তো আসলে খবর পাঠানো হয় নাই আসলে এইভাবে, ওরকম বড় মাছ আর ধরা পড়ে নাই। আচ্ছা, হ্যাঁ, তো এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা স্যারের সঙ্গে। ভাই আপনার কথার মধ্যে বারবার উঠে এসেছিল পিন্টু দা। হ্যাঁ। মানে সবাই আপনাকে এই নামেই জানে, মানে এভাবেই ডাকে। তো এটার পিছনে কোনো গল্প আছে? এটার আসলে গল্প আছে আর কি, এটা বলা ঠিক হবে কিনা। এটা হচ্ছে কি, আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, তখন সবাই আমাকে দাদাই বলতো, এবং অনেকেই ভাবতো যে আমি হয়তোবা ধর্ম মতে হয়তোবা মুসলিম না। আসলে মুসলিম তো বড় কথা না, মানব ধর্ম সবচেয়ে বড়। তো আমি তো এইভাবেই চলতাম আসলে, হ্যাঁ, যে মানুষের চেয়ে বড় ধর্ম আর কিছু নাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছুরই আসলে মানে যে গোল একই, হ্যাঁ, স্রষ্টার কাছে পৌঁছে যাওয়া, আর তো কোনো গোল নাই, একটাই গোল। তা আমি সেকুলার মানুষ ছিলাম, যার কারণে আমাকে সবাই দাদা বলতো। আর একটা ছোট একটা ঘটনা ছিল, একবার সরস্বতী পূজা, তা আমাদের ওখানে তো সনাতন প্রচুর ছেলেপেলে আছে, তো এখানে অনুষ্ঠান হচ্ছে আর কি। তা আমার এক ক্লাসমেট ছিল, আমার ক্রিকেটারের আর কি, সে বেসিক্যালি দেবব্রত পাল গিয়ে করছি কি, ওই যে কমিটি আছে, কমিটির মধ্যে আমার নাম ঢোকা দিছে। আচ্ছা। তো আমার তো অফিসিয়াল নেম জাহিদ, ও এখানে দিয়ে দিছে পিন্টু ভট্টাচার্য। হ্যাঁ, সে হচ্ছে সাংস্কৃতিক দায়িত্ব পালন করবে। একটা পোস্ট দিয়ে সে ওই এর মধ্যে কমিটির মধ্যে আমাকে ঢোকা দিছে। আমাকে এসে রাতের বেলা বলতেছে, তোর নাম ঢোকাই দিছে। আর সর্বনাশ করছিস বেটা, কেমনি কি, এতে বদনাম হয়ে যাবে, মানুষ জানলে পরে কি করবে। পরে দেখি যে আমাকে রাত্রেবেলা আমার এক বন্ধু ছিল অরুণ দেবনাথ, আমাদের ক্লাসমেট আর কি, ও দেখি যে ধুতি সব নিয়ে আসছে আমার জন্য, ধুতি পর। এরপর সে পাঞ্জাবি পরে আমাকে নিয়ে গেছে রিক্সায় করে প্রোগ্রাম করতে। বেসিক্যালি আমি তখন প্রোগ্রাম করতাম গানের। ওটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাকে পরিচয় করে দিচ্ছে আমাদের বন্ধু এবং সহোদর পিন্টু ভট্টাচার্য। আমি এখন লজ্জায় পড়ে কিছু বলতেও পারি না, এখন বিপদে পড়ারও একটা সম্ভাবনা আছে। তারপরেও আমি নিজে অভিনয় করলাম, কথা বললাম, সনাতন নিয়ে অনেক কথাবার্তা বললাম, ধর্ম নিয়ে কথাবার্তা বললাম, গলার পরে 2টা গান গাইলাম। 2টা গান গাওয়ার পরে সম্মানের সঙ্গে মিষ্টান্ন নিয়ে হলে চলে আসলাম আর কি। তো এটা একটা বড় কারণ ছিল। তো অনেকে এটা দেখছে, দেখার পরে ভাবছে যে তো সনাতন লোক। তো
এরপর আস্তে আস্তে এটা প্রচার হয়ে গেছে। আচ্ছা, তো এখন ছোট থেকে বড় সবাই আমাকে মিন্টু দাই বলে, এখনো বলে। বাহ। এবং আপনার নামটাও কি ওটাই জানে, হ্যাঁ, পিন্টু পিন্টু দা, ভট্টাচার্য? পিন্টু দা, অনেকেই জানে আচ্ছা, ভট্টাচারিয়া। বেশ মজার ছিল। ভাইয়া, আপনার ইউনিভার্সিটি পড়ার সময় র্যাগিং এর কোনো বিষয় ঘটেছে কিনা, বা আপনারা যখন সিনিয়র হয়েছেন এরকম কোনো ঘটনা ঘটিয়েছেন কিনা? র্যাগিং বিষয়টা আসলে মানবিক জায়গা থেকে ঠিক নয়। হুম। এটা একটা রেয়াজ আসলে বেসিক্যালি, কারণ নতুন যখন স্টুডেন্ট আসে, এটা ক্যাডেট আর্মিদের মতো আর কি। এটা প্রথমে তাকে একটু ইনসাল্ট করে, তারপর তাকে বুকে টেনে নেয়, এটা ইজি হওয়ার জন্য এটা করে। কিন্তু এটা কিছু কিছু সময় এটা মিসইউজ হয়। আর একটা নতুন ছেলে ইন্টারমিডিয়েট পাস করে যখন ইউনিভার্সিটি একা একা আসে, রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, বাবা মা কেউ থাকে না, ওই সময় অনেকে কিন্তু প্যানিক হয়ে যায়, ভয় পেয়ে যায়। এটা আমি একদমই সমর্থন করি না। তো আমার ব্যাপারে যেটা ঘটেছিল বেসিক্যালি, র্যাগিং এর মতো কোনো ঘটনা ঘটার সুযোগ হয় নাই। সুযোগ হয় না এই কারণে, মানে কোনো একটা কারণে আর কি, যে কোনো কারণেই হোক, আমার আচরণের কারণে হোক, যে কারণেই হোক, মানে অপরিচিত যারা ছিলেন যারা, তারা আমাকে কেন যেন পছন্দ করতেন, কোনো কারণ ছাড়া। এটা কোনো কারণ নাই আসলে। মানুষকে ভালোবাসাভাবে পছন্দ করার কোনো যুক্তি নেই। এটা আমি এমনি এমনি পছন্দ করি, এটা কোনো কারণ হয় না। হ্যাঁ, তো এই কারণে পছন্দ করতো আর কি। আচ্ছা, এবং অনেক আমার ক্লাসমেট যারা ছিল ফার্স্ট ইয়ারে, ওরা আমাকে বড় ভাই মনে করতো। মানে হচ্ছে আমি বড় ভাইদের সঙ্গে ঘুরতাম, আচ্ছা, মানে আমাকে এত পছন্দ করতো, সাথে নিয়ে নিয়ে ঘুরতো। হ্যাঁ, হ্যাঁ। তো যার কারণে আমি এরকম কোনো বাজে ঘটনার সম্মুখীন হই নাই র্যাগিং এর। কিন্তু পরবর্তীকালে এরকম ঘটনা ঘটেছে আর কি। তো ওটার সঙ্গে আমি কখনো ছিলাম না, এবং আমি ডিসকারেজ করতাম যে এটা করার দরকার নাই, এটা প্রয়োজন নাই। ওকে বুঝাই দাও সবকিছু, কিন্তু ওকে ইনসাল্ট করার কিছু নাই। এটা মানবিকভাবে ঠিক না। হ্যাঁ, অনেক সময় মানসিকভাবে অনেক চাপ হ্যাঁ, পড়ে, অনেক চাপ এটার পড়ে। জন্যে। একটা মানুষ ইন্টারমিডিয়েট পাস করে হ্যাঁ, আসছে, হয়তো বা দেখা যায় যে বাবা মার খুব আদরের ছিল, একদম হঠাৎ করে এই ধরনের একটা অসামাজিক আচরণ করলে পরে ও তো বুঝে না যেটা কেন করতেছে, কিন্তু সে কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একদম, এটা একদমই উচিত না, একদম। একদমই ঠিক না এটা। ভাইয়া, এখন আমরা আসলে শঙ্খচিলের দিকে একটু যাব। আপনি আচ্ছা। বলছিলেন যে এটা লেখার পিছনে একটা গল্প আছে, আমি সেই গল্পটাও শুনবো, সেই সাথে একটু গানও শুনবো। হ্যাঁ, এইটা আসলে গল্পটা খুব সুখকর গল্প না। আচ্ছা, তখন আমি নতুন, তখন আমি এই অ্যালবামটা বের করব। বের করার পরে একদমই প্রথম অ্যালবাম এটা আর কি, আমার সোলো আর কি। এটা কোম্পানির সঙ্গে আমি চুক্তিবদ্ধ হলাম। চুক্তিবদ্ধ হওয়ার পরে এই অ্যালবামটা ঈদের মধ্যে ছাড়া কথা, রোজার ঈদে, মানে ঈদ উল ফিতর। তো তারা কোনো একটা কারণে এই অ্যালবামটা তারা ছাড়বে না, কারণ তারা এটাকে বাজায় রাখবে, আটকায় রাখবে, পরবর্তী সময় ছাড়বে তারা। এগুলি নিয়ে আমার সঙ্গে একটু বাকবিতণ্ডা তৈরি হয়। হওয়ার পরে আমি এটা শিফট করি, চুক্তি ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে আমি জি সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হই। জি সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে দেখলাম একই অবস্থা, এরা আজকে না কালকে ছাড়বে, এরকম। পরে কোরবানি ঈদে ঠিক হলো, এবং আমি যে গানগুলি করতে চাই এরা আমাকে সবসময় বলা শুরু করে যে আপনার গান তো একটু অন্যরকম, খুব ভালো গান, কিন্তু আপনি একটা ইয়ে করতে পারেন না, মানে চকলেট টাইপ গান করতে পারেন না। আমি বলছি না, আমি পারি না। চকলেট টাইপ গান করা আমার কাজ না। চকলেট টাইপ গান আজকে আসবে, ভাইরাস হবে, তারপরে নাই হয়ে যাবে। এই ধরনের গান আমি আসলে সরি, এটা আমি করতে পারবো না। তারপর আমাকে তারপরেও একটা চেষ্টা করেন একটা। তখন আমি আসলে খুব কষ্ট পাইছিলাম যে এটা কি অদ্ভুত ব্যাপার, জোর করে কি আমাকে গান করাবে, যে এরকম করে দেন। আমি তো এরকম না যে আমি কন্ট্রাকচুয়াল আর্টিস্ট না যে আমাকে এটা করে দেন, আমি তো কোনো দাসত্ব করতে পারবো না। সেটাই। তো তখন আমি এই গানটা করি যে তোমার সাথে আমার অনেক মিল, এই গানটা করি আর কি। এই গানটা হচ্ছে গিয়ে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, সবকিছুই ছিল, কিন্তু চাওয়া পায় অনেক অমিল ছিল। আমি যেটা চাই সেটা সে আসলে করতে দেয় না। সে আসলে সস্তা পাবলিসিটি যেতে চেয়েছে। তো ওই যন্ত্রণা থেকে আসলে গানটা লেখা। অনেকে ভাবে এটা লাভ সং, নানা রকম ভাবে আর কি, কিন্তু আসলে এটার গভীরতা বুঝতে হবে। যেমন যে মনমাঝির কথা বললাম, এটা আসলে মৃত্যুর গান, এটা টাচটা বুঝতে হবে। এই টাচটা থেকে বুঝেন আসলে আমাদের গল্পের মাধ্যমে মনে হয় দর্শকটা জেনে যাবে যে এই গানটির আসলে ইতিহাসটা আসলে কি। আমি জানি না আসলে, আমি যতটুকু কথা বললাম আসলে, মানে আমাদের শিল্পী মানুষদের যে ভেতরে যে যন্ত্রণাটা,
এই যন্ত্রণাগুলি আসলে দর্শকদের আসলে আলোড়িত করবে কিনা বা টাচ করবে কিনা, তো যদি বিন্দুমাত্র করে আমি খুশি হব, এটুকু বলতে পারি। আমার মনে হয় করবে, এবং সেই সাথে দর্শকরা আজকে অনেক নতুন কিছু জেনেছে ভয়েস ওভার আর্টিস্টদের ব্যাপারে, তারপরে যারা লেখে সেই লেখকদের ব্যাপারে, যেগুলো আসলে আমি নিজেও জানতাম না যে এটার কি রুলস বা রেগুলেশন আছে। এটা একটা মানে একটা খুবই অজ্ঞতা। অদ্ভুত এক রাজনীতি আসলে, বেসিক্যালি মানুষের দোষ না, মানে এটা হচ্ছে গিয়ে ক্যাপিটালিস্ট যে সমাজ একদমই, ব্যবস্থা যে আছে, বুর্জুয়া একদমই। সমাজ ব্যবস্থা, বুর্জুয়া সমাজ ব্যবস্থায় যারা টাকা ওন করে, যারা তারা পলিসি মেক করে, একেবারে। হ্যাঁ, ঠিক আছে। যেমন সারা বিশ্বে যখন আন্দোলন হয়, যখন সাধারণ মানুষরা গুলি খায়, মারা যায়, সবকিছু করে, ওরা কিন্তু পলিসি মেক করে না, পলিসি মেক করে রাজনীতিবিদরা। একদম ঠিক একইভাবে বুর্জুয়া সমাজে পলিসি মেক করে বুর্জুয়ারা, যাদের টাকা আছে যারা। এটা মানুষের দোষ না, কিন্তু তারপরে মানুষকে সচেতন হতে হবে, হ্যাঁ, তার রাইটস নিয়ে সোচ্চার হতে হবে, এটা আমি মনে করি। সচেতন না হলে তো আসলে এটা চেঞ্জ হবে না। এটা আর হবে না। এই ক্যাপিটালিজমের বিষয়টা অনেক বছর ধরে আসলে হয়ে আসছে, এটা বহু বছর যাবত এটা, ঠিক আছে। একদমই তাই। হ্যাঁ, ভাইয়া, আমরা শঙ্খচিলের কিছুটা শুনবো। হ্যাঁ, শঙ্খচিল গানটা কিছু অংশ শোনাই আসলে। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। তোমার জন্যে বাঁধব না কোনো তান, আমার হয় না কিছুই কেবল গানের ভান। সুর লয় তালে কেবলই গরমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। তোমার সাথে আমার অনেক মিল, গল্প কথায় রোদ্দুর ঝিলমিল। শুধু চাওয়া পাওয়ায় বড়ই অমিল, আমি পালিয়ে গিয়ে হব শঙ্খচিল। এরকম গানটা খুবই সুন্দর, অসাধারণ। ভাইয়া, আপনার তো অসংখ্য সুন্দর গান আছে, এবং একটা সময় নিশ্চয়ই ভক্তদের সাথেও এগুলো নিয়ে অনেক কথা হতো। এমন কি কখনো আছে যে ভক্তদের কোনো কথা বা কোনো মেসেজ আপনাকে খুব আবেগঘন করে ফেলেছে? একবার করেছিল। আমার এই গানটা এখনো বাজারে আসেনি। নীলাকাশ নীলাম্বরী আমার একটা গান ছিল। নীলাকাশ নীলাম্বরী, তো ওই গানটা আমি পারফর্ম করতাম, তখন নিজের গান পারফর্ম করতাম ওই সময় থেকেই। তো ওই গানটা আমি করছিলাম বেসিক্যালি। তো গানের প্রোগ্রামের মাঝে আমি হঠাৎ করে খেয়াল করলাম, মানে কনসেন্ট্রেট থাকতে হয়, এদিকে তাকানো যায় না, প্রচুর দর্শক সবাই ইয়ে করতেছে। হঠাৎ করে দেখলাম একটা স্পটলাইট পড়লো। তারপরে দেখলাম আমরা জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চ দেখেছেন নিশ্চয়ই, ওখানে দেখলাম 7-8টা মেয়ে নীল রঙের শাড়ি পরে তারা হাত দিয়ে এরকম করতেছে। তার মানে আমি যে নীলাকাশ নীলাম্বরী গানটা গাবো, এই কারণে তারা নীল শাড়ি পরে আসছে 7 জন মেয়ে। এবং আমি গান গেয়ে নামার পরে তারা সবাই আসছে, এসে পিন্টু দা বলে আমাকে জড়ায় ধরছে। ঠিক আছে, দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল মোমেন্ট। খুবই সুন্দর। তো এই গানটা গাইলাম না, কারণ এটা চুরি করার একটা ব্যাপার থাকে। আপনি আগে বলছিলেন সেটা। এক লাইন কি শুনতে পারবো আমরা গানটার? 2-1 লাইন শুনতে পারো, বেশি বলছি না। 2-1 লাইন শুনতে পারো, কিন্তু যেহেতু এটা এই কোম্পানির আন্ডারে এই ভিডিওটা থাকবে, সেহেতু আমি বলে গেলাম ইট ইজ কপিরাইটেড। নীলাকাশ নীলাম্বরী জড়িয়ে শরীর তোমার, কপালে রোদের চুমু নিশিদিন পোড়ায় আমায়। নীলাকাশ নীলাম্বরী জড়িয়ে শরীর তোমার, কপালে রোদের চুমু নিশিদিন পোড়ায় আমায়। আর গাবো না,
এরকম গানটা এরকম টনসটা এরকম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার অসংখ্য জনপ্রিয় গান আছে, কিন্তু সেই অনুপাতে আপনার প্রচার নেই বললেই চলে। এবং এই যে প্রচার বিমুখতা এবং সেই সাথে আমি বলবো হয়তো অভিমান, এই অভিমান থেকে বাঁচার জন্য গান আপনাকে কিভাবে সাহায্য করে? গান আমাকে বাঁচিয়ে রাখে। আচ্ছা, আমি প্রচার বিমুখ মানুষ, এবং আমি আসলে প্রচারের পেছনে খুব বেশি দৌড়াইনি কখনো। কিন্তু আসলে আমি একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে মনে করি যেটা একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট। কাজে একজন শিল্পী দুটো গান করলাম বা আগে যত গানই করেছি সবকিছুই কিন্তু মনে হয়ে গেলে কিছু হয় নাই। কাজে আমি নতুন গান করার চেষ্টা করি। এই নতুন গান করার যে অমোঘ বাসনা, ভেতরে যে গভীর বাসনা, এই বাসনাটা আমাকে বাঁচিয়ে রাখে। এবং এটা যার ভেতরে থাকবে সেই শিল্পী কখনো মারা যাবে না। এবং আমরাও আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আপনি আবার নতুন কিছু নিয়ে সামনে আসবেন। নতুন কিছু করব অবশ্যই। এখন তো আসলে ওই যে বললাম বিজনেস মিডিয়া পাল্টে গেছে, এখন তো অ্যালবাম প্রয়োজন নাই, না, এখন আসলে ডিজিটাল হয়ে গেছে। তো যদি সম্ভব হয় আমি যুগের সাথে কিছুটা তাল মেলাবো। না, অবশ্যই উচিত, যদি সম্ভব হয়। অন্তত আমাদের মধ্যে দর্শকরা তাতে অনেক শান্তি পাবে, কিছু শ্রুতিমধুর গান শুনতে পারবে, ভালো কথার গান শুনতে পারবে, যেটার আজকাল বড্ড অভাব, ভালো কথার গানের। ভালো কথা গানের অভাব, ওই যে বারবারই বললাম, আসলে অভাবটা গানের না, অভাবটা হচ্ছে গিয়ে আমাদের যে আত্মার দৈন্যতা, আত্মার যে দীনতা। আমরা মানুষ হিসেবে খুব অসৎ হয়ে গেছি নিজের কাছে, এবং এটাকে স্বাভাবিক ভাবে মেনে নিচ্ছি। এটা সবথেকে বড়। এই সততা যখন ফিরে আসবে তখন আবার ভালো গান হবে। আর সাথে সাথে এটাও সত্য যে একজন সৃষ্টিশীল মানুষ সারা জীবন গান ছাড়া কিছু করে না, লেখা ছাড়া কিছু করে না, সুর ছাড়া কিছু করে না। এটা তো একটা মানবিক দায়িত্ব যে একটা মানুষ সমাজে সম্মানজনকভাবে বেঁচে থাকবে। এতগুলি মানুষ ব্যবসা করছে, টাকা কামাচ্ছে, তারা ইনকাম করছে, কিন্তু ব্যবসা করে টাকা ইনকাম করলে পরে তার যোগ্য প্রাপ্য যে সম্মানিটা সেটা তাকে দিলে কি সমস্যা হয়? আপনি তো এই লোকগুলিকে বাঁচিয়ে রাখলে আপনি আরো নতুন গান পাবেন, আরো ব্যবসা বেশি করতে পারবেন। এই বিষয়টা কেন আপনার ভেতরে নাই, এটা আমি বুঝি না। কেন যেন এটা ভুলে যায় মানুষ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমাদের এখানে এসে আপনার কেমন লাগলো? আপনার কি সমস্ত কথা কি আপনি বলতে পেরেছেন, বা আপনার মনের মধ্যে জমে থাকা কিছু কথা কি আমাদেরকে শেয়ার করতে পেরেছেন বলে মনে হচ্ছে? অবশ্যই পেরেছি, বেশ কিছু পেরেছি আসলে। আর সন্তান হারানোর বেদনা কেমন জানেন তো? খুব বেশি, সাংঘাতিক বেশি। এটা আপনি যদি সারা জীবনও বলেন, আপনার কি যন্ত্রণা শেষ হবে? কখনোই না। গানটা আমাদের সন্তানের মতো, এই যন্ত্রণা আমি যতই বলি না কেন এই গল্প শেষ হবে না। একদমই তাই। আপনার এবং আমাদের দর্শকদের জন্য কিছু যদি বলতেন। তোমাকে বলবো শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং এত কষ্ট করে আমার সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য এবং সহ্য করার জন্য। না, আমি অপেক্ষা করেছিলাম। এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবো, দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ভালো গান শুনুন। আর দ্বিতীয়ত, আপনারা হচ্ছে কি শ্রোতা, আপনারা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। একদমই তাই। আপনারা ভালো গান শুনবেন, যেখানে গান নিয়ে অসততা হচ্ছে, ডিসঅনেস্টি হচ্ছে, সেখানে প্রোটেস্ট করবেন। মানুষকে জানাবেন যে আপনি আমার প্রিয় শিল্পী, আপনার গানের কিন্তু অধিকার আছে, আপনার কিন্তু সত্য আছে, তাকে সহযোগিতা করুন তার যোগ্য প্রাপ্তিটা পাওয়ার জন্য। তাহলে টাকা বড় বিষয় না, কিন্তু এই শিল্পীটা বেঁচে থাকবে, বেঁচে থাকলে সে আপনাকে ভালো গান দিবে, আপনি ভালো গান শুনতে পারবেন। এই বিষয়ে আমি একটু অনুরোধ করব যে আপনারা নিজেরা সচেতন হন, এবং গানের যে চর্যবৃত্তি যেটা, সেটাকে রোধ করার চেষ্টা করুন নিজের জায়গা থেকে। সামাজিকভাবে শিল্পীকে সহযোগিতা করুন, এটা নিয়ে কথা বলুন, রেজ ইউর ভয়েস। যে তাদের একটা কপিরাইট আছে, শিল্পীর একটা সত্তা আছে, তার মেধা সত্ত্ব আছে, এবং সে টাকা পাবে। এই বিষয়ে আপনারা আপনাদের ভয়েস রেজ করুন, এটাই আমার চাওয়া, আর কিছু নাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন ডক্টর জাহিদ পিন্টু। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার এবং গায়ক। আমরা
তার কাছ থেকে অনেক কিছু জানলাম। শেকড়ের সুর অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আপনাদের প্রিয় শিল্পীর জীবন দর্শন, তার জীবনের গল্পগুলো তুলে ধরি। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন গানে গানে আমরা অনুষ্ঠানটি শেষ করি। ধন্যবাদ। ফাগুনের প্রথম সকাল মেঘের ফাঁকে, সোনা রোদে খোলা চিঠি পাঠিয়ে দিলাম তোমার কাছে। সে চিঠি হারিয়ে যাবে কিনা আঁচলের আচমকা বাতাসে, তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশের খোলা খামে। তবু সোনা রোদে চিঠি পাঠাবো তোমায় আকাশের খোলা খামে। ফাগুনের প্রথম সকাল মেঘের ফাঁকে, সোনা রোদে খোলা চিঠি পাঠিয়ে দিলাম তোমার কাছে। সে চিঠি হারিয়ে যাবে কিনা আঁচলের আচমকা বাতাসে, তবু প্রতি ফাগুনেই পাঠাবো চিঠি আকাশের খোলা খামে। তবু সোনা রোদে চিঠি পাঠাবো তোমায় আকাশের খোলা খামে।